কিচ্ছু হয়নি। আমার বাপের বাড়ির লোকজন ভুল বুঝেছে, আমাকে এই বাড়ির প্রত্যেকে খুব ভালোবাসে। আপনি দয়া করে এই কেসটা তুলে নিন, এরা প্রত্যেকে খুব ভালো। আর যেটা হয়েছিল সেটা একটা দুর্ঘটনা। এক মিনিট, ফরেন্সিক রিপোর্ট কিন্তু সে কথা বলছে না, সেখানে কিন্তু অন্য কিছু ধরা পড়ছে। তার মানে মিসেস আলো সিংহ রায় সেদিন যে কস্টিউমটা পরেছিলেন তাতে ওয়াইনের রেসিডিউ পাওয়া গেছে। ফরেন্সিক রিপোর্ট সেটাই বলছে। তার মানে ব্যাপারটা শুধুমাত্র অ্যাক্সিডেন্ট বলে কিন্তু নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। ওয়াইন পড়েছিল, কিন্তু আমি তো এইসব খাই না, এই বাড়ির প্রত্যেকটা মানুষ জানে। আমি তো এইসব ছুঁয়েও দেখি না, তাহলে আমার জামাতে ওয়াইন কোথা থেকে এলো? তাহলে তো আরো চিন্তার বিষয় ম্যাডাম, আপনার পোশাকে ওয়াইন এলো কোথা থেকে? ফরেন্সিক রিপোর্টে তো ওয়াইনের কথা পরিষ্কার লেখা রয়েছে। হ্যাঁ অফিসার, আলো ওয়াইন কেন, এই ধরনের কোনো কিছুই খায় না। আর আলোর পোশাকে যখন ওয়াইন পাওয়া গেছে তার মানে স্পষ্ট যে সত্যি সত্যি আলোকে কেউ মার্ডার করার চেষ্টা করেছে। কি বলছো তুমি এসব? দিদিভাই তুমি শিওর তুমি খাওনি? ভালো করে একবার মনে করে দেখো তো। নেওলি, স্টপ ইট। সবাই জানে আলো এসব ছুঁয়েও দেখে না। দাদা ওরকম ভাবে রিয়াক্ট করছো কেন? আমি কোনো খারাপ ভাবে কিছু বলিনি। আমি বলছি যে দিদিভাই হয়তো বুঝতে পারেনি, ভুল করে শরবত ভেবে খেয়ে ফেলেছে। মানে ওই কালারের একটা মকটেলও তো ছিল। ছোট, আমি ছেলে মানুষ নই যে শরবত আর ওয়াইনের মধ্যে ফারাকটা বুঝবো না। আচ্ছা ম্যাডাম, একবার ভালো করে ভেবে দেখুন তো, সেদিনের পার্টিতে আপনার সাথে কারো ধাক্কা লেগেছিল? মানে আপনি সামনে ছিলেন, কারোর হাতে ওয়াইনের গ্লাস ছিল, সেটা পড়ে গেছিল, বা কেউ ইচ্ছে করে আপনার গায়ে ওয়াইন ফেলে দিয়েছিল? ওইসব কিচ্ছু হয়নি স্যার, আমি আপনাকে বলছি সেরকম কিচ্ছু হয়নি। একটু ভালো করে ভেবে দেখুন ম্যাডাম। হ্যাঁ বড় বৌমা, তুমি তাড়াহুড়ো করো না, একটু ভাবো তারপর বলো। এখন তো তোমরা কোথাও যেতে পারবে না। কত টেনশন করবে না তুমি, বুঝতে পারছো? টেনশন করবে না, ঠান্ডা মাথায় আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ভাবো। ও গড, আমি আর এই টেনশন নিতে পারছি না। না, কিছু করার নেই, এখন আমাকে এখানে থাকতেই হবে। এটা যদি কেউ কিছু বেফাস বলে দেয় আমাকে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আমি বলছি আপনাকে সবটা। আমি ওই বাচ্চাদের সাথে ছিলাম, তারপর আমি যখন নাচলাম, তারপর মা আমাকে হাতে কিছু টাকা দিলেন। মা তো জানতেন না যে আমি ওই পোশাকের মধ্যে আছি। তারপর আমি আর পিকু বেরোচ্ছিলাম, আমাদেরকে আবার টেনে নিয়ে আসা হলো, আটকানো হলো যাতে আমরা আরো বেশি নাচি। ওই ছোট কিন্তু টেনে নিয়ে এসেছিল। ছোট আমার সাথে নাচছিল, মানে আমাকে বলছিল নাচতে। বাচ্চারা ছিল তো, বাচ্চারা খুব মজা করছিল। আমি বলছি কিছু হয়নি, এইটুকুই ছিল। ওয়াইন কি করে পোশাকে এলো আমি সত্যি জানি না। আমি কি করে জানবো দিদিভাই, তুমি কি বলছো এসব? আমি কি জানি যে তুমি এরকম টেডি বেয়ার ড্রেস পরেছিলে? জানলে কি আর টেনে আনতাম? আমি দেখলাম বাচ্চারা ঝিলিক ঝলমল ওরকম আনন্দ করছে, টেডি বেয়ারের সঙ্গে নাচছে, তাই আমি টেডি বেয়ারকে টেনে এনেছিলাম নাচার জন্য। তুমি জানলে কি আর টেনে আনতাম? হ্যাঁ স্যার, ছোট একদম ঠিক কথা বলেছে। বাচ্চারা খুব মজা করছিল। হ্যাঁ, আমি ওদের সাথে নাচছিলাম, বাচ্চারা খুব মজা পাচ্ছিল। এর মধ্যে কেউ আমার গায়ে কিছু ফেলেছে বলে আমার মনে পড়ছে না। কেউ কিছু আমার গায়ে ফেলেনি, কিছু ফেলতেই পারে না।
না মানে এটাও তো হতে পারে যে অজান্তেই হয়তো ওয়াইন পড়ে গিয়েছিল, কি বাবা? স্ট্রেঞ্জ, পার্টিতে এতগুলো গেস্ট ছিল কিন্তু কারোর গায়ে ওয়াইন পড়লো না, দিয়ে সোজা পড়লো বৌদি ভাইয়ের গায়ে। আজব। তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো রশনি? না বোঝার মতন তো কিছু বলিনি ছোট বৌদি। আর তোমারই বা এত গায়ে লাগছে কেন? কোথায় বললাম যে গায়ে লেগেছে? না মানে তুমি সব ব্যাপারে বেকার তিলকে তাল করো কেন? কি হচ্ছে কি? একটা সিরিয়াস আলোচনা হচ্ছে, তোমরা দুজনে একটু চুপ করে থাকো। আচ্ছা অফিসার, আপনি তো সেদিন ওই সিসিটিভির ফুটেজটা নিয়ে গিয়েছিলেন, তা ওখানে কিছু পাননি? সেটাই তো কথা, ওখানে যদি কিছু পাওয়া যেত তাহলে তো ফোর্স আর হাত করা নিয়ে আসতাম, কিন্তু সিসিটিভি ফুটেজে তেমন কিছু পাওয়া যায়নি। অথচ ফরেন্সিক রিপোর্টে এমন একটা জিনিস ধরা পড়ল, তাই ব্যাপারটা কিছুতে মেলাতে পারছি না। তার কারণটা তো খুব সিম্পল, এখানে তো মেলানোর কিছু নেই। দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। দেখুন স্যার, সাবধান করাটা আমাদের কাজ। অনেক সময় খালি চোখে এমন অনেক কিছু ধরা পড়ে না যেটা আদতে ঘটে। আচ্ছা ম্যাডাম, আমাকে একটা কথা বলুন তো, এই বাড়িতে আপনার কাউকে সন্দেহ হয়? মানে যিনি এই বাড়িতেই থাকেন অথচ আপনাকে মোটেও পছন্দ করেন না, মানে আপনার ক্ষতি হলেই তিনি সবচেয়ে বেশি খুশি হবেন? সর্বনাশ, আমার নামটা বলবে না তো? না স্যার, এই বাড়িতে প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসে, খুব স্নেহ করে। কেউ আমার কোনো রকম ক্ষতি করতে পারে না, এটা আমার বিশ্বাস। দিদিভাইয়ের এরকম হাঁদার মতো বুদ্ধি বলে এই যাত্রা বেঁচে গেলাম। তাহলে আজ চলি, কেসের ব্যাপারে দরকার পড়লে আবার আসবো। স্যার, আমার একটাই অনুরোধ, এই কেসটা দয়া করে তুলে নিন। আমি তো বলছি আপনাকে, এই বাড়ির কেউ আমার কোনো ক্ষতি করেনি, কখনো করবেও না। ওটা আমরা পারবো না, যারা কেসটা করেছে তাদেরকেই উইথড্র করতে হবে। চলি। যাক বাবা, একটা ঝামেলা মিটলো। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক বলেছো দিদিভাই। সরি, তুমি যে কি ভয় পাইয়ে দিয়েছিলে দিদিভাই, তুমি জানো না। আমি খুব খুশি হয়েছি তুমি বাড়ি ফিরে এসেছো। আমি তোকে বলে বোঝাতে পারবো না, আমি ভাবতে পারছি না, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম দিদিভাই। হ্যাঁ দিদিভাই বাড়ি ফিরে এসেছে, ঋষি দিদিভাই, বাবা মা, দিদিভাই বাড়ি, আমি ভীষণ খুশি হয়েছি, খুব খুশি আমি। আচ্ছা, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি বেরোবো। ঋষি, মেহুলি, চল। দাঁড়াও বাবা, আমার তোমাকে কিছু কথা বলার আছে। আমার কি কথা? আমাকে তো বেরোতে হবে, আমার একটা মিটিং রয়েছে। আমি জানি তুমি খুব ব্যস্ত মানুষ, কিন্তু একটা কথা আজকে না বললেই নয়। কি হয়েছে বড় নাতি? তোমার মুখখানা এমন থমথম করছে কেন? কারণ পরিস্থিতিরই সেরকম বড় মা। বাবা, আমি কাল ব্যাঙ্গালোর যাচ্ছি, ভোর বেরোতে হবে। তাতে আমি কি করব? এর আগে তো অনেকবার তুমি অফিসের কাজে বাইরে গেছো, তো আজকে হঠাৎ ঘটা করে বাড়ির সকলকে বলে যাচ্ছ যে বিশেষ কিছু কারণ আছে বুঝি? এটা ঘটা করেই বলতে হচ্ছে বাবা, কারণ আমি আমার স্ত্রী আলোকে এই বাড়িতে রেখে যাচ্ছি, আর আমার মনে হচ্ছে এই বাড়িটা আলোর জন্য সেফ নয়। এই কথার মানে কি রুদ্র? এই দাদা প্লিজ স্টপ ইট। অনেকক্ষণ ধরে তোর এই রোয়াব সহ্য করছি, আর ভালো লাগছে না। ফালতু কথা প্লিজ বলিস না। বড় বৌদির শরীর খারাপ হয়েছে, তোর এই ফালতু কথা আর ভালো লাগছে না, বন্ধ কর। ঋষি, কোনো ফালতু কথা আমি বলছি না। এই বাড়িটা এই মুহূর্তে আলোর জন্য বিপজ্জনক। একদম ঠিক বলেছ। আসলে কি বলতো দাদা, তুমি কথাটা একটু ভুল বললে। দিদি ভাই এ বাড়ির জন্য বিপজ্জনক, জানো তো? সেই জন্য আমরা একের পর এক অঘটনে ফেসে যাচ্ছি। না, আলো এ বাড়ির জন্য বিপজ্জনক নয়। হ্যাঁ, এই কথাটা ঠিক। এই বাড়িতে আমরা একের পর এক বিপদ ফেস করছি বারবার, আর সমস্ত দোষ আলোর ঘাড়ে দেওয়া হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, আলো সেই একটা ঘটনার সাথেও জড়িত নয়। কেউ তো একজন আছে মেহুলি, যে আড়াল থেকে বারবার এমন সিচুয়েশন তৈরি করছে যাতে এই বাড়িতে বিপদ আসে, আর সেই বিপদের সমস্ত দোষ
আলোর ঘাড়ে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে আলোকে অপরাধী করে দোষী সাব্যস্ত করা যায়। ও রিয়েলি? দিদি ভাই তাহলে তোমাকে নিজের উকিল হিসেবে অ্যাপয়েন্ট করেছে? না, আমি নিজেকে নিজে অ্যাপয়েন্ট করেছি। অনেক হয়েছে রুদ্র, মনিতা না করে মোদ্দা কথাটা বলো। আমার কিন্তু সময়ের দাম আছে। জানি বাবা, মানুষের প্রাণের চেয়ে তোমার কাছে সাম্রাজ্যের দাম অনেক বেশি, সেটা আমি জানি। চিন্তা করো না, আমি তোমাদের বেশি সময় নেব না। আমি মনে করছি এই বাড়িটা আলোর জন্য সেফ নয়। এই বাড়িতে আলোর জীবনের ঝুঁকি আছে। তুই চুপ করবে? তখন থেকে সব কি কথা বলে চলেছো? আলো প্লিজ, আমার কথার মাঝে তুমি কথা বলো না, আজকে নয়। ও বড় নাতি, তার আগে তুই আমাকে বল, তোর মাথায় কে ঢোকালো যে এখানে থাকলে তোর বউয়ের প্রাণের আশঙ্কা আছে? বড় মা, আমি জানি না আমার কথা শুনে তোমার ঠিক কি মনে হচ্ছে, তবে তোমাকে ক্লিয়ারলি জানিয়ে রাখি, এই কথাগুলো আমার মাথায় কেউ ঢোকায়নি। আমি নিজে বুঝতে পারছি। আমি তো আর বাচ্চা ছেলে নই যে ব্রেন ওয়াশ করে কিছু কথা আমার মাথায় কেউ ঢুকিয়ে দেবে। বড়দিনের রাত থেকে পর পর আলোর সঙ্গে যা যা ঘটনা ঘটেছে, তাতে খুব ক্লিয়ার আমার কাছে যে কেউ আলোর ক্ষতি চাইছে। পরপর মানে কোনো ঘটনা আরো ঘটেছে নাকি? কই, আমরা জানি না তো কেউ। হ্যাঁ মা, ঘটেছে। সিলিন্ডারের নবটা তো বন্ধ করো। হেই, এক্সকিউজ মি। ওই ঘটনার পর যদি আজকের ফরেন্সিক রিপোর্টটা মেলাই, তাহলে খুব ক্লিয়ার যে আলোকে মারবার বারবার চেষ্টা হচ্ছে। আমি এ ব্যাপারে 200% শিওর যে কেউ একজন আছে যে আলোকে মারতে চাইছে। সেই কেউটা কে দাদা? তাকেই তো আমি খুঁজছি মেহুলি। শুধু খুঁজেই বেড়াবে তুমি, ধরতে আর পারবে না। ও, তার মানে যতদিন না তুমি আসামিকে খুঁজে পাবে, তুমি আমাদের প্রত্যেককে সন্দেহ করবে? হ্যাঁ, মানে আমরা সবাই তোমার বউকে খুন করতে পারি, সেটাই বলতে চাইছো তো? এই লুকোচুরি খেলাটা বেশ মজার, তাই না ঋষি? হ্যাঁ মজার। যতদিন না চোর ধরা পড়ছে ততদিন তো খুব মজার। কিন্তু বিশ্বাস করো মেহুলি, আজ না হোক কাল চোর কিন্তু ধরা পড়বে, কারণ পাপ কোনোদিন চাপা থাকে না। কিন্তু যতদিন না চোর ধরা পড়ছে ততদিন অবধি আলোকে সেফ রাখতে, আর যেহেতু আমি অনেকদিন এ বাড়িতে থাকবো না, আলোর যাতে কোনো এক ফোঁটা ক্ষতি না হয়, তার জন্য আলো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকবে। আর সেই নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে আলো বাড়ির কাউকে সাহায্য করতে আসবে না। কারোর যদি প্রয়োজন হয় তাহলেও না। এই কথার মানে কি রুদ্র? আমি বলছি, দাদা বলতে চাইছে যে দাদা এ বাড়িটা ভাগ করবে, তাই তো? আর একটা ভাগ আলো করে থাকবে, আলো সিংহ রায়। ঠিক মেহুলি, একদম ঠিক কথা বলেছো, তুমি তো বুদ্ধিমতী। শাট আপ, জাস্ট শাট আপ। তুমি আমারই সামনে আমারই বাড়িতে দাঁড়িয়ে তোমার বউয়ের নিরাপত্তার ফিকির তুলে বাড়ি ভাগ করতে চাইছো? এত বড় লায়ক হয়ে গেছো তুমি? লায়ক হয়ে যায়নি বাবা, দায়িত্ববান হয়েছে। তোমার কাছে তো কিছু ম্যাটার করে না। তোমার কাছে ম্যাটার করে ফ্যামিলির মানুষদের ইমোশন। তোমার কাছে কিচ্ছু ম্যাটার করে না বাবা। যদি তোমার কাছে ম্যাটার করতো, তাহলে তুমি যে শুনলে যে আলোর উপর কতবার আক্রমণ করা হয়েছে, সেটা শোনার পর তুমি একটা সলিউশন দিতে পেরেছো। একবারও বলেছো তোমার বৌমাকে কিভাবে প্রোটেক্ট করা যায়, কিভাবে তোমার বড় বৌমাকে ঠিক রাখা যায়, ভালো রাখা যায়? বলোনি, কারণ তোমার কাছে কিচ্ছু যায় আসে না বাবা। কিন্তু আলো তো আমার স্ত্রী, তাই সবাই যদি আমার স্ত্রীকে ফেলে চলে যায়, স্বামী হিসেবে আমি তো ফেলে যাব না।
কোনোদিন যাব। চুপ! তোমার লেকচার শুনতে আমি বাধ্য নই। ইচ্ছে না করলেও শুনতে হবে বাবা, কারণ আমাদের দেশের কনস্টিটিউশন, আমাদের দেশের আইন সেটাই বলে বাড়ির বউকে তার শ্বশুর বাড়িতে যথেষ্ট সুরক্ষা দিতে হবে। বাবা যদি দরকার হয় না, দরকার হলে আমি কোর্টে যাব, কোর্টে গিয়ে আমার বউয়ের সেফটির সিকিউরিটির পারমিশন বার করে আনবো। পারবে তুমি আটকাতে? দোহাই তোমার, এবার তুমি দয়া করে চুপ করো, আর আমাকে লজ্জায় ফেলো না। এতগুলো বছর এই বাড়িতে আছি, এখন তুমি বাড়িটাকে আলাদা করে দেবে? এটা করতে যেও না। একসাথে এক ছাদের তলায় আছি আমরা, সেটাই থাকতে চাই। আমার কোনো উপায় নেই আলো, নিজের স্ত্রীকে রক্ষা করা স্বামীর সবচেয়ে বড় কর্তব্য, আর আমি সেই কর্তব্য পালন করছি। আর তাতে যদি বাড়ি ভাগ হয়, হবে। আমি তোমার কোনো কথা শুনবো না আলো। আলো, আমি লক্ষণ রেখা কেটে দিলাম। এই লক্ষণ রেখা তুমি পেরোবে না, কোনো পরিস্থিতিতে তুমি এই রেখা পেরোবে না। যদি তুমি রামায়ণ পড়ে থাকো আর রামায়ণ থেকে যদি কিছু শিখে থাকো, তাহলে একটা কথা মাথায় রেখো আলো, এটা তোমার স্বামীর আদেশ। আর যদি তুমি এই আদেশ অমান্য করো, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। না, আমি তোমাকে তোমার সিঁদুরের দিব্যি দিলাম। রুদ্র, কেন কেন যাওয়ার সময় তোমাকে এই দিব্যিটা দিতে হলো বলো তো? কেন দিলে তুমি এই দিব্যি? তুমি কি আমাকে শেষ করে দেবে? হ্যালো, তুমি উঠবে না। তুমি দয়া করে দিব্যি ফিরিয়ে আলো, আলো আমার কথা শোনো, আমার কথা শোনো। দিব্যি আমি ফেরাবো না আলো, ফেরাবো বলে এই দিব্যিটা আমি দিইনি। তোমার জীবনের চেয়ে, তোমার ভালো থাকার চেয়ে আমার কাছে আর কিচ্ছু দামি নয়। আমি তোমার স্বামী এই লক্ষণ গন্ডি কেটে গেলাম, এই গন্ডি তুমি পেরোবে না, এটা আমার দাবি। বাকিটা তোমার সিদ্ধান্ত আলো। আলো, আমি যেটা করেছি সেটা তোমার ভালোর জন্য করেছি, আমি তোমাকে বিপদে পড়তে দেবো না। একটা কথা, তুমি কিন্তু ওই গন্ডি কোনো কারণে পেরোবে না। তুমি যা দিব্যি দিয়েছো তারপর ওই গন্ডি আমি পেরোতে পারবো অগ্নিদের? পেরোবে না। আচ্ছা, এটা কিভাবে গুছিয়েছো তুমি? হ্যাঁ আলো, তোমার যে হাজবেন্ড না, সে একজন অষ্টরম্ভা। কারণ সে তার বউকে আগুনের হাত থেকে বাঁচাতে পারেনি। হ্যাঁ, বাঁচাতে পারোনি? তাহলে এখানে কে বসে আছে? ভূত বসে আছে? না, পেতনি। শোনো না, বলছি আমি তোমাকে জোর করে বাইরে পাঠাচ্ছি, কিন্তু আমারই মন খারাপ করছে। মানে সর্বক্ষণ মনে হচ্ছে এই মানুষটা তো সারাটাক্ষণ এতদিন ধরে আমার পাশে সর্বক্ষণ ছিল, এবার না আমার কেমন ফাঁকা ফাঁকা লাগবে, খুব মন খারাপ করছে। একটু বিরহ ব্যথা তো ভালো। অত বিরহ টিরহ আমি বুঝি না গো।
বুঝি না। না বুঝতে কে বলেছে? আমি কিন্তু আমার বসকে বলে দিয়েছিলাম যে আমি যাব না, যেতে বাধ্য কে করেছে? দেখো আমি কখনো চাইবো না আমার জন্য তোমার কাজের ক্ষতি হোক। অনেক দায়িত্ব তোমার, এই সংসারের দায়িত্ব, আমার দায়িত্ব, ঝিলিকের দায়িত্ব। জ্ঞান পাবি বউ আমার। এদিকে বরকে কাছছাড়া করা যাবে না, আবার এদিকে কর্তব্যপরায়ণ স্বামীও চাই, তাই না? আর আমার যে বসে না, সে খুব ভালো, সে না আমার সব কথা শোনে। এই ভালো কথা। ওষুধ খেয়েছো? ভুলে গেছো? না আমি ভুলে গেছো তো ওষুধ খেতে? ভুলে গেছো তো ওষুধ খেতে? হ্যালো, না আমি বাইরে যাবো, তুমি ওষুধ টষুধ খাবে না, মানে কি এটার মানে কি? আমি তো বলছি আমি খেয়ে মানে নেব। তোমার কে মনে করিয়ে দেবে যে তোমার ওষুধ খেতে হবে? না কে মনে করিয়ে দেবে বলো? তুমি যখন থাকবে না আমি নিজেকে নিজে মনে করিয়ে দেবো, আমি খেয়ে নেবো ওষুধ। মানে এবার আমি যে বেরোচ্ছি আমার কিন্তু টেনশন হচ্ছে। টেনশন কেন করবে? আমি তো বলছি আমি ওষুধ খেয়ে নেব। কি আশ্চর্য! আর তুমি যদি এরকম করো তোমার কাজের ক্ষতি হবে, আর সবাই বলবে যে বউ পাগল বর। বলুক বলুক, আমার তাতে কোনো অসুবিধা নেই আলো, আমার তাতে কোনো অসুবিধা নেই। আলো তোমায় কিন্তু নিজের খেয়াল রাখতে হবে। ওষুধ খাওয়া, ওষুধ লাগানো সময় সময় এগুলো কিন্তু সব করতে হবে আলো, নাহলে কিন্তু আমি শান্তি পাবো না ওখানে গিয়ে। আলো আমি তো বলছি আমি সব, তুমি যখন থাকবে না আমি সব নিজে নিজে করব, আমি তো কথা দিচ্ছি। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া যাবে না আলো, এই অভ্যেসটা চেঞ্জ করতে হবে। হ্যালো, কথা দাও, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে কথা দাও, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়বে না। কথার খেলাপ কি করতে পারি, সে উপায় কি তুমি রেখেছো আমাদের? হ্যালো, আমি খুব চিন্তায় থাকবো। আমি ওই গন্ডিটা কেটেছি তোমার ভালো থাকার জন্য আলো। তুমি কোনো পরিস্থিতিতে গন্ডিটা পেরোবে না, কারণ কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না আলো।